সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, থাম্বনেইলে অবশ্য আপনারা অলরেডি দেখেছেন, ভূমি উন্নয়ন কর আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরিশোধ করে না থাকেন তাহলে আপনার সম্পত্তি হারাতে হতে পারে। অর্থাৎ দীর্ঘদিন যদি থাকেন তাহলে অবশ্যই আপনি সম্পত্তি হারাবেন, এতে আর কোনো কাল বিলম্ব হবে না। কারণ অলরেডি 2023 সালে প্রজ্ঞাপনটা হয়ে গেছে। আমরা অনেকেই জানি না এ সম্পর্কে যে বর্তমান সরকার এই ভূমি উন্নয়ন করের ব্যাপারে খুবই সিরিয়াস। অর্থাৎ আপনি ভোগ দখলে রাখবেন সম্পত্তি আর কর দিবেন না, তা কিন্তু হবে না। সরকারের যে রাজস্ব সেটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার রাজস্ব পরিশোধ করতে হবে। এই টোটাল ব্যাপারগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। সুপ্রিয় শ্রোতা, এই কর দেওয়ার ক্ষেত্রে যে বিপত্তিগুলো ঘটে তার ভিতরে প্রথম যে বিপত্তিটা ঘটে সেটা হলো যৌথ সম্পত্তির ক্ষেত্রে। অর্থাৎ দেখা গেছে যে কোনো একটা সম্পত্তি যৌথভাবে আছে, সেটা যৌথ কোনো কোম্পানির হতে পারে, যৌথ কোনো মালিকানায় ক্রয়কৃত হতে পারে, অথবা যৌথভাবে আপনারা ওয়ারিশ সূত্রে পেয়েছেন সেরকম হতে পারে। এখন দেখা গেছে যে একটা সম্পত্তি আগে ছিল একটি দাগ, অর্থাৎ একটা দাগের ভিতরে এই সম্পত্তিটা ছিল। ধরুন 573 নম্বর দাগে 1 বিঘা সম্পত্তি। এখন ওয়ারিশ বন্টন বলেন বা কোম্পানির ভাগ বটরা বলেন, অথবা সেই দাগটা পুরো 5-7 জনে কিনেছেন, এরকম হতে পারে। এখন সেই ক্ষেত্রে আপনারা যখন এর ভূমি উন্নয়ন কর দিতে যাবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ভূমি অফিস বলবে যে আপনাদের স্ব নামে নামজারি করে আসেন। এখন নামজারি আপনারা করেননি, এখন আপনারা কি করবেন? আপনারা কি তাৎক্ষণিকভাবে নামজারি করবেন, না ভূমি উন্নয়ন কর দিয়ে তারপরে আপনারা নামজারি করবেন? এখন এখানে দুইটাই কিন্তু করা যায়। কীরকম? আপনারা যে দাগ আছে, অর্থাৎ একটা দাগ, সেই দাগ যার নামে ছিল প্রথম, তার নামে কিন্তু আপনারা সে কর পরিশোধ করতে পারেন। সে মৃত ব্যক্তি হলেও কিন্তু তার নামে আপনারা কর পরিশোধ করতে পারেন। পরবর্তীতে আপনারা সেটা বন্টন দলিল করে নিজেদের মতো করে আপনারা আবার স্ব নামে নামজারি করে নিয়ে আবার নতুন করে কর দিতে পারেন। এখন ব্যাপারটা হলো সেটা হলো যে নামজারি করে কর দিতে গেলে আবার বন্টন দলিল করতে গেলে একটা সময়ের ব্যাপার আছে, দীর্ঘ সময়ের ব্যাপার আছে, অনেক সময় অনেক খরচারও ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে অনেকে চায় যে শর্টকাটে সারতে, অর্থাৎ আগের যার নামে জমিটা ছিল এবং একটা দাগে ছিল, সেই একটা দাগকে ক্যালকুলেট করেই কিন্তু আপনি এই সম্পত্তিটা ওভাবে কর দিতে পারেন। আর যদি দেখেন যে না, ওয়ারিশ সম্পত্তি অলরেডি ট্রান্সফার হয়ে গেছে এবং আপনারা না নিজেদের ভিতরে বন্টন দলিল করে ফেলেছেন, অথবা ওয়ারিশ সূত্রে যে আপনারা পেয়েছেন সেটারও বন্টন দলিল করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ব নামে নামজারি করে আপনারা খাজনা পরিশোধ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে এই গেজেটে কিন্তু খুবই একটা ভাইটাল ব্যাপার আছে, যে জিনিসটা আপনাদের সাথে আমি সরাসরি পরে একটু শেয়ার করতে চাই। এখানে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সেপ্টেম্বর 18, 2023 এর 6 নম্বর কলামের 2 নম্বরে স্পষ্ট বলা আছে যে কোনো খতিয়ানি একাধিক মালিক, পরিবার বা সংস্থার নামে লিপিবদ্ধ থাকিলে তাহাদের প্রত্যেকের ভূমির পরিমাণ খতিয়ানে বর্ণিত অংশ অনুসারে নির্ধারণ করিতে হইবে, এবং যে ক্ষেত্রে কোনো খতিয়ানে মালিকের অংশ পৃথকভাবে উল্লেখ নাই, সেই ক্ষেত্রে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143B এর বিধান অনুযায়ী উত্তরাধিকারীগণ কর্তৃক বন্টননামা দলিল সম্পাদন ও উক্ত বন্টননামার ভিত্তিতে নামজারি করিয়া ভূমি উন্নয়ন কর নির্ধারণ করিতে হইবে। এখানে নামজারি বা বন্টন দলিল দুইটার উপরে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যে সিস্টেমগুলো ছিল, বা আমি অলরেডি যে সিস্টেমের কথা বলছি, সেখানে কিন্তু এখন একটা বাধার সৃষ্টি হয়ে গেল। সেটা কি? যে আপনাদের যদি যৌথ সম্পত্তি হয়ে থাকে, যৌথ কারবারের সম্পত্তি হয়ে থাকে, অথবা যৌথভাবে আপনারা ক্রয় করেছেন, অথবা ওয়ারিশ সূত্রে কোনো যৌথ সম্পত্তি থেকে আপনারা এখন পৃথক অংশের সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাটোয়ারা দলিল করে নিতে হবে।
অর্থাৎ বাটোয়ারা দলিল ছাড়া আপনারা কিন্তু নামজারিও করতে পারবেন না এবং ভূমি উন্নয়ন করও দিতে পারবেন না, যেটা স্পষ্ট গেজেটে বলা আছে যে যৌথ সম্পত্তির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ যৌথ সম্পত্তির ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাটোয়ারা করে নামজারি করে দেন আপনাকে কর পরিশোধ করতে হবে। এগুলি না করলে আপনি কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না এবং এটা আপনাদের অবশ্য করে নেওয়া উচিত, কারণ এখন জমির ভ্যালুয়েশন বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, দিন দিন বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়। তা আপনারা এই ঝামেলায় কেন নিজেদের ভিতরে সৃষ্টি করতে যাবেন? এই ঝামেলা এড়িয়ে তার থেকে যদি এরকম কোনো সম্পত্তি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা বন্টন দলিল করে নেবেন, বন্টন দলিল করে আপনারা নামজারি করে নেবেন। সুপ্রিয় শ্রোতা, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আপনাদের ভূমি উন্নয়ন কর আগে দিতেন বাংলা বৈশাখ মাস থেকে পরবর্তী চৈত্র মাসের ভিতরে। এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে এই বছর থেকে, অর্থাৎ জুলাই টু জুন এর ভিতরে আপনাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। সরকারের যে বাজেট ঘোষণা হয় অর্থ বছর, সেই অর্থ বছরের বাজেটের সাথে সময়টা মিল করে এই ভূমি উন্নয়ন করের যে সময় সেটা নির্ধারণ করা হয়েছে। জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত আপনারা প্রত্যেক বছরে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এবং কেউ যদি ইচ্ছা করেন আপনারা অগ্রিমও ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। সেই ক্ষেত্রে 3 বছর অগ্রিম দিতে পারবেন। অর্থাৎ এখন 2024, এই 24, 25, 26 এই 3 বছরেরটা যদি একত্রে কেউ দিতে চান অগ্রিম, তাহলে অগ্রিমও আপনারা দিতে পারবেন। এখানে জেনে রাখা ভালো যে প্রতি বছর যদি জুনের ভিতরে আপনি আপনার সম্পত্তির ভূমি উন্নয়ন কর দিয়ে দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো জরিমানা আপনাকে দিতে হবে না। অর্থাৎ জরিমানা ছাড়া আপনি প্রত্যেক বছরের কর প্রত্যেক বছর যদি দিতে চান তাহলে ওই বছরের 30 জুনের ভিতরে আপনাকে কর পরিশোধ করতে হবে, নতুবা কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। এবং সেই জরিমানার হার কত এবং কি আছে প্রজ্ঞাপনে, একটু প্রজ্ঞাপনটা দেখে নেই। সুপ্রিয় শ্রোতা, এখানে স্পষ্ট লেখা আছে বকেয়া ভূমি উন্নয়ন কর ও আদায় এর পদ্ধতি। কোনো বছরের ভূমি উন্নয়ন কর উক্ত বছরের 30 জুন তারিখের মধ্যে পরিশোধ না করা হইলে উহা বকেয়া ভূমি উন্নয়ন কর হিসাবে বিবেচিত হইবে। ভূমি মালিক একাধিক ক্রমে 3 বৎসর বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ না করিলে বকেয়া ভূমি উন্নয়ন কর প্রথম বৎসর হইতে 3য় বৎসর পর্যন্ত বার্ষিক 6.25% হারে জরিমানা সহ আদায়যোগ্য হইবে এবং 3য় বৎসর শেষে উক্ত বকেয়া ভূমি উন্নয়ন কর পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট 1913 অর্থাৎ 1913 এর বিধান অনুসারে সার্টিফিকেট মামলা রুজু করিয়া আদায় করা হইবে। অর্থাৎ এখানে স্পষ্ট বলছে এটা যে আপনারা যদি পরপর 3 বছর যদি ভূমি উন্নয়ন কর দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের বিরুদ্ধে সরকার মামলা করবে, সার্টিফিকেট মামলা, এবং সেই মামলা করে কিন্তু আপনাদের কর আদায়ের চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনারা ব্যর্থ হন, অর্থাৎ তারপরও যদি আপনারা কর না দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে ওই সম্পত্তি অধিগ্রহণ করে নিয়ে নিতে পারে, অর্থাৎ খাস সম্পত্তি হিসাবে পরে বিবেচিত হবে, অর্থাৎ সরকারের দখলে উক্ত সম্পত্তি চলে যাবে। এবং প্রথম বছর যদি আপনারা খাজনা দিতে ব্যর্থ হন, অর্থাৎ বছরেরটা বছর যদি দিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু 6.5% 100 টাকায় 6 টাকা 25 পয়সা হারে সুদ দিতে হবে। তবে এখানে একটা খুবই সুন্দর একটা পদ্ধতি এখন আছে, সেটা হলো যে আপনারা কিন্তু এখন বাসায় বসেও কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন। অর্থাৎ এখন কিন্তু ইলেকট্রিক পদ্ধতিতে, অর্থাৎ যেটা আমরা ডিজিটাল বলি, এই ডিজিটাল পদ্ধতিতে কিন্তু আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন হ্যাসেল ফ্রি, অর্থাৎ আপনাদের আর হ্যাসেল পোহাতে হয় না। এখন কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু আপনাদের ভূমি উন্নয়ন কর দিয়ে দিতে পারেন। এই ভূমি উন্নয়ন কর সম্পর্কিত যদি আরও আপনাদের বিস্তারিত জানার ইচ্ছা থাকে বা বিস্তারিত জানার প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আলাদা আরেকটা ভিডিও করে এই কর সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের এই সম্পর্কে একটা বিস্তর ধারণার সৃষ্টি হয়। সুপ্রিয় শ্রোতা, আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
ভিডিওটি লাইক দিবেন এবং আপনি জানলেন অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।